ক্লাস 7 আর ক্লাস 10-এর নদীর ক্ষয়কার্যে বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে অধ্যায়টা রয়েছে সেখানের মধ্যে দেখো, আজকে আমি আগের ভিডিওতে তোমাদের নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো সেগুলো আমি চিত্রসহ তোমাদের ব্যাখ্যা করে দিয়েছি। সেখানে কিভাবে লিখতে হবে সেটাও বলে দিয়েছি। তোমরা সেই ভিডিওটা কিন্তু একবার দেখে নিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো। আজকের ভিডিওতে আমি নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো সেগুলো যেহেতু আগের ভিডিওতে দিয়েছি, আজকে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো তোমাদের আমি এখানে চিত্রসহ ব্যাখ্যা করে দেবো। নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোর মধ্যে আজকে আমি পলল শঙ্কু বা পলল বেজনী, নদীবাগ ও অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এই তিনটে আমি এখানে ব্যাখ্যা করব। ঠিক আছে, প্রথমে যেটা দেখো আছে পলল শঙ্কু বা পলল বেজনী। এই পলল শঙ্কু বা পলল বেজনীটা তোমাদের বোঝার আগে নদীর যে তিনটে গতি, সেই গতির চিত্রটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই, তাহলে তোমাদের এটা একটু বুঝতে সুবিধা হবে। হ্যাঁ দেখো, আমরা কি জানি নদীর তিনটে গতি: উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। উচ্চগতিতে নদী ক্ষয় ও বহন করে, মধ্যগতিতে বহন ও সঞ্চয় করে, নিম্নগতিতে সঞ্চয় করে। উচ্চগতি মানে একেবারে পার্বত্য অঞ্চল, যেখানে নদীর জলের পরিমাণ বলো আর বেশি থাকায়, প্লাস নদীর গতিবেগ এত বেশি পরিমাণে থাকে যে নদী কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয় করে, আর ক্ষয় করার সঙ্গে সঙ্গে পার্বত্য অঞ্চল থেকে কিন্তু ভূমির ঢাল বরাবর সেগুলো নিচের দিকে চলে আসতে থাকে। আর এখানে যেহেতু নদীর নিম্নক্ষয়, পার্শ্বক্ষয় মানে প্রচণ্ড পরিমাণে হয়ে থাকে, সেখানে গিরিখাত বা ক্যানিয়ন, জলপ্রপাত, এই ভূমিরূপগুলো কিন্তু সৃষ্টি। আমি তোমাদের আগের ভিডিওতে এগুলোই কিন্তু ব্যাখ্যা করেছি, ক্ষয়কার্যের ফলে সৃষ্ট। নেক্সট আছে দেখো, যে নদীর যখনই পার্বত্য অঞ্চল থেকে মালভূমি বা মোটামুটি সমভূমির মধ্যে এসে পতিত হয়, দেখো এখানে কিন্তু ঢালের পরিবর্তন হলো, হঠাৎ করে কিন্তু ঢালটা এখানে কমে গেল। এখানে যেমন খাড়া ঢাল, এখানে দেখো সে খাড়া ঢালটা কিন্তু নেই। এই মধ্যগতিতে নদীর কিন্তু শক্তিটা কিন্তু পার্বত্য অঞ্চলের তুলনায় কিন্তু কমে যায় বা অনেকটাই কিন্তু ক্ষীণ হয়ে আসে। এর ফলে কি হয়, নদী এখানে কিন্তু ক্ষয় করার সামর্থ্য সেরকম থাকে না। ক্ষয় বলতে নিম্ন ক্ষয় তো একদমই করার সামর্থ্য থাকে না, পার্শ্বক্ষয় সামান্য হতে থাকে। ফলে এখানে কিন্তু বহন ও সঞ্চয় কার্যটাই কিন্তু অ্যাকচুয়াল বেশি হয়, যার জন্য এখানে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, পলল শঙ্কু, নদীবাগ প্রভৃতি সৃষ্টি হয়েছে। আর দেখো, নদীর একদম নিম্নগতি, যেখানে একেবারে সমুদ্রের এখানে যেখানে নদী মিলিত হয়, সেইখানে নদীর তো বহন ক্ষমতা সেরকম কিছু থাকে না। আর এখানে সামান্য যেটুকু পার্শ্ব ক্রয় করার ক্ষমতা ছিল, এখানে এসে কিন্তু সেইটুকুও কিন্তু হারিয়ে যায়। ফলে দেখো এখানে স্বাভাবিক বাঁধ, প্লাবনভূমি, বদ্বীপ, খাড়ি এগুলো কিন্তু সৃষ্টি হয়ে থাকে। তোমাদের আমি পরের ভিডিওতে এই যে সঞ্চয় কার্যের ফলে যে বাকি ভূমিরূপগুলো আছে সেগুলো আমি ব্যাখ্যা করে দেবো। আজকে নদীর মধ্যগতিতে যে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, পলল শঙ্কু, নদীবাগ সৃষ্টি হয় সেটা কিন্তু ব্যাখ্যা করে দেবো। এবার দেখো এখানে যে নদীর, তাহলে কি বললাম, যে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, পলল শঙ্কু, নদীবাগ কোথায় সৃষ্টি হয়? নদী পার্বত্য গতিপ্রবাহে থেকে হঠাৎ করে যখন ঢালের পরিবর্তন হয় বা সমভূমিতে বা মধ্যগতিতে এসে পতিত হয়, তখনই কিন্তু এখানে পলল শঙ্কুটা কিন্তু গঠিত হয়। ঠিক আছে, তাহলে কি, যে নদী যখন পার্বত্য অঞ্চল থেকে একেবারে মালভূমি বা সমভূমিতে এসে পতিত হয় বা মধ্যগতিতে আসে, সেখানকার নদী ক্ষয়ের পরিমাণ কমে যাওয়ায় নদী কিন্তু এখানে সঞ্চয় করতে থাকে। মানে এই যে পার্বত্য অঞ্চল থেকে যেসব নুড়ি, কাকর, বালি ক্ষয় করে নিয়ে এসছে, সেগুলো কিন্তু সব এখানে জমা করতে থাকে। ঠিক আছে, জমা হওয়ার ফলে কি হয়, দেখো নুড়ি, কাকর, বালি জমা পড়তে পড়তে কিন্তু একটা উঁচু ঢিবির মতো কিন্তু হয়ে যায়। এবার দেখো, এই যে উঁচু ঢিবির মতো যখন এখানে হচ্ছে, সেই নদীর জল তো ক্রমাগত এর উপর থেকে প্রবাহিত হয়েই আসছে, তাই না? তাহলে প্রবাহিত হয়ে আসার ফলে এই যে উঁচু ঢিবিটা সৃষ্টি হলো, তাহলে এই নুড়ি কাকর বাড়িগুলো চারিদিকে ছড়িয়ে যেতে থাকে বা এই ঢিবিটা চারিদিকে ছড়িয়ে যেতে থাকে। প্রথমে যখন এই উঁচু ঢিবিটা যখন নুড়ি, কাকর, বালি পড়তে পড়তে যখন এই যে এটা সৃষ্টি হয়, তখন সেটাকে দেখতে একটা শঙ্কুর মতো লাগে। মানে ঠিক এরকম এই যে যেরকম ত্রিকোণাকৃতি একটা যে ভূমিরূপ হয়, সে ত্রিকোণাকৃতি ভূমিরূপের মতো কিন্তু সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে, এবার যে ত্রিকোণাকৃতি ভূমিরূপের মতো যখন সৃষ্টি হয়ে থাকে বা শঙ্কুর মতো সৃষ্টি হয়ে থাকে, পরবর্তীকালে যখন এর উপর থেকে ক্রমাগত নদীর জল পড়তে থাকে, এই নুড়ি, কাকর, বালিগুলো এরকমভাবে চারিদিকে কিন্তু ছড়িয়ে যেতে থাকে। ঠিক আছে, তখন এই যে চারিদিকে ছড়িয়ে যেতে থাকে, তখন এই শঙ্কু আকৃতির যে পর্বতের পাদদেশে এরকম যে শঙ্কু আকৃতির সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু তার উপর থেকে নদী চারিদিকে প্রবাহিত হওয়ার জন্য সেটাকে দেখতে কিন্তু গোলাকার হয়ে যায়। ঠিক আছে, এরকম যে তীক্ষ্ণ শঙ্কুর মতো ছিল, এটা নদী প্রবাহিত হওয়ায় এই শঙ্কুটা তখন চারিদিকে ছড়িয়ে পড়ায় এর আকৃতিটা একটা গোলাকার আকৃতির মতো কিন্তু হয়ে থাকে। যেরকম এরকম তীক্ষ্ণ ছিল, পরবর্তীকালে নদী বিভিন্ন দিক থেকে
প্রবাহিত হয় এটা কিন্তু গোলাকার আকৃতি ধারণ করে, যেটাকে দেখতে হাত পাখার মতো লাগে। এই জন্য এটাকে হচ্ছে পলল বেজনী বা পলল পাখা বলা হয়। যখন প্রথম সৃষ্টি হয়, যখন শঙ্কুর মতো থাকে, যে নুড়ি কাকর বালি নদীর হচ্ছে পার্বত্য অঞ্চল থেকে সমভূমিতে যেখানে হঠাৎ করে নদীর ঢাল কমে যাচ্ছে বা নদীর গতি হ্রাস পাচ্ছে, তখন নুড়ি কাকর বালিগুলো জমে জমে পর্বতের পাদদেশে এই যে শঙ্কু আকৃতির মতো সৃষ্টি হচ্ছে, তখন সেটাকে বলা হয় পলল শঙ্কু। আর পলল শঙ্কুর উপর থেকে যখন নদী বিভিন্ন খাতে প্রবাহিত হয়ে এই শঙ্কু আকৃতি বা এই তীক্ষ্ণ জায়গাটা যখন এরকম গোলাকার আকৃতি ধারণ করে এবং এর দিক থেকে নদী বিভিন্ন খাতে প্রবাহিত হয়, তখন তাকে কিন্তু পলল বেজনী বলা হয়ে থাকে। দেখো এখানে চিত্রটা একবার দেখে নাও। এই যে যে দেখো প্রথমে কিন্তু শঙ্কু আকৃতির ছিল, তারপরে এর বিভিন্ন দিক থেকে নদী প্রবাহিত হওয়ায় দেখো এই যে এর মাথাগুলো কিন্তু পুরো গোলাকার হয়ে গেছে, তাই না? এই গোলাকার হয়ে যাওয়ার ফলে দেখো দেখে মনে হচ্ছে হাত পাকার মতো লাগছে, তখন এই গোলাকার অংশটাকেই বলা হয় পলল বেজনী বা পলল পাখা। তাহলে আমাদের হচ্ছে এই গঙ্গা নদীতেও কিন্তু এরকম কিন্তু পলল বেজনী বা পলল পাখা কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে প্রথমে থাকে পলল শঙ্কু, তারপর থেকে কিন্তু সৃষ্টি হয় হচ্ছে পলল বেজনী। দেখো যেমন আমাদের ভারতের কুশি নদীতে কিন্তু এইরকম পলল বেজনী কিন্তু দেখতে পাওয়া যায়। আর পর্বতের পাদদেশে যেহেতু, কারণ দেখো নদী হচ্ছে পার্বত্য অঞ্চল থেকে সমভূমিতে আসার পরেই কিন্তু এই জায়গাটা যেহেতু সৃষ্টি হচ্ছে, তার মানে কি এটাকে আমরা পর্বতের পাদদেশ বলবো। পর্বতের পাদদেশে এইরকম অসংখ্য দেখো পলল বেজনী সৃষ্টি হয়ে থাকে, যেটাকে শিবালিক হিমালয়ের পাদদেশে এইরকম অসংখ্য পলল বেজনী সৃষ্টি হওয়ার জন্য সেই অংশটাকে বলা হচ্ছে ভাবর। ঠিক আছে, তাহলে হিমালয়ের পাদদেশে কিন্তু বা শিবালিক পর্বতের পাদদেশে কিন্তু এরকম অসংখ্য ভাবর বা পলল বেজনী কিন্তু দেখতে পাওয়া যায়। এছাড়া ভারতের কুশি নদীতেও কিন্তু দেখতে পাওয়া যায়। তোমরা হচ্ছে এই উদাহরণগুলো হচ্ছে লিখে নিতে পারো, বা তোমরা যখন পড়বে তখনও সেখানেও কিন্তু তোমাদের থাকবে। তাহলে তোমরা নিশ্চয়ই পলল শঙ্কু বা পলল বেজনীটা বুঝতে পেরেছো। তাহলে হচ্ছে যদি বুঝতে না পারো আরেকবার দেখে নিও, তাহলে নিশ্চয়ই কিন্তু তোমরা বুঝতে পারবে। তাহলে সোজা কথা হলো, প্রথমে এটা শঙ্কু আকৃতির থাকে, পরবর্তী মানে নুড়ি কাকর বালি। আর লেখার সময় কিন্তু প্রথমে শুরুতে লিখবে সমভূমির থেকে যেখানে পার্বত্য অঞ্চল থেকে যেখানে নদী সমভূমিতে এসে পতিত হয়, হঠাৎ করে ঢাল কমে যাওয়ায় নুড়ি কাকর বালি কিন্তু সেখানে জমা হয়ে শঙ্কু আকৃতির মতো একটা পর্বতের মতো দেখতে লাগে। ঠিক আছে, যে ওই জন্য প্রথম কথাটা কিন্তু সেটা লিখে নেবে যে পার্বত্য অঞ্চল থেকে সমভূমিতে পতিত হওয়া, আর পরবর্তীকালে এর উপর থেকে নদী প্রবাহিত হওয়া এই শঙ্কু আকৃতি জায়গাটা এটা গোল হয়ে যায়, কারণ বিভিন্ন খাতে নদী প্রবাহিত হয় তাই। তাহলে এটাই হলো পলল শঙ্কু বা পলল বেজনী। পরবর্তী যেটা আমি বলবো সেটা হলো হচ্ছে নদী বাঁক। আচ্ছা, নেক্সট আছে কি নদী বাঁক। নদী বাঁকের মধ্যে দেখো নদী বাঁক মানে কি, কত শব্দটা শুনেই আমরা বুঝতে পারছি যে নদী যেহেতু যখন এঁকে বেঁকে প্রচণ্ড প্রবাহিত হয়, যে তখন সেটাকে আমরা বলি নদী বাঁক। এবার কথা হলো যে নদী এরকম এঁকে বেঁকে প্রবাহিত হয় কেন। দেখো এখানে কিন্তু আমি বলেছি নদী বাঁক হচ্ছে এই যে একেবারে হচ্ছে যেখানে সমভূমিতে এসে নদী পতিত হয়, যেখানে নদীর মানে নিম্নক্ষয় করার ক্ষমতা সেরকম থাকে না, সামান্য পার্শ্বক্ষয় এখানে হয়ে থাকে। ঠিক আছে, এখানে যেহেতু নদীর শক্তি থাকে না, এখানে দেখো পার্বত্য অঞ্চলে নদীর মানে গতির সামনে যদি কোনো বাধা আসে, নদী কিন্তু সেটাকে ক্ষয় করে বেরিয়ে যায়। এই জন্যই কিন্তু এখানে ভি আকৃতি আই আকৃতির গিরিখাত কিন্তু সৃষ্টি হয়। কিন্তু নদীর মধ্যগতিতে যেখানে নদীর ক্ষমতা হ্রাস পায়, সেখানে কিন্তু নদীর সামনে যদি কোনো বাধা আসে, নদী কিন্তু সেটাকে ক্ষয় করে বেরিয়ে যেতে পারে না। নদী সেটাকে কি করে, মানে কেটে কেটে বেরিয়ে যায়। কেটে কেটে বেরিয়ে যায় মানে কি, নদী সেটাকে এড়িয়ে যায়, এড়িয়ে এড়িয়ে বেরিয়ে যেতে থাকে। যেমন ধরো এই যে ঠিক এখানে আমরা দেখছি, এই যে দেখো নদী, ধরো নদী প্রবাহিত হচ্ছে এইভাবে। এবার প্রবাহিত হয়ে নদীর ধরো সামনে কোনো একটা উচ্চভূমি বা পার্বত্য মানে উচ্চভূমি বা টিলা অবস্থান করছে। এবার নদীর সমভূমিতে তো নদীর সেরকম মানে ক্ষমতা থাকে না যে এইটাকে কেটে বা গিরিখাতের মতো আকৃতি করে বেরিয়ে যাবে। তখন কি করে, নদী এটাকে এড়িয়ে যায়, ঠিক এটাকে এড়িয়ে গিয়ে এইভাবে প্রবাহিত হয়। ঠিক আছে, পরবর্তীকালে কিছুটা দূরে গিয়ে যদি দেখো আবার এরকম কোনো বাধা আসছে, নদী তখন প্রবাহিত হয়ে আবার এরকমভাবে কিন্তু প্রবাহিত হয়। তাহলে যেখানেই নদী বাধা পাচ্ছে সেখানকার নদী বাঁক পেয়ে কিন্তু এঁকে বেঁকে বেরিয়েছে। ধরো এখানে একটা শৈলশিরার অবস্থান করেছে বা এখানের একটা শৈলশিরা অবস্থান করেছে, তাহলে সেটাকে কিন্তু নদী এড়িয়ে গিয়ে এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে। এবারে দেখো আমি কিন্তু আগেই বলেছি যে মধ্যগতিতে নদীর ক্ষমতা হ্রাস পায় ঠিকই, নিম্ন ক্ষয় করার ক্ষমতা থাকে না,
কিন্তু সামান্য পার্শ্বক্ষয় কিন্তু হয়ে থাকে। এইবারে নদী যখন এরকম এঁকে বেঁকে যায়, নদীর কিন্তু সামান্য পার্শ্বক্ষয় কিন্তু হতে থাকে। এর ফলে নদী যখন এঁকে বেঁকে প্রবাহিত হয়, নদীর একদিকে হয় ক্ষয়, অন্যদিকে কিন্তু বিপরীত দিকে সঞ্চয় হতে থাকে। ঠিক আছে, কারণ কী হয়, ক্ষয় করে কী হয়, নদীর এই যে মধ্যগতিতে কি বলেছি, যে চিত্রটা দেখিয়েছি দেখো, ওখানে কিন্তু আছে নদীর কিন্তু এখানে বহনও হয়, সঞ্চয়ও হয়। ঠিক আছে, তাহলে দেখো নদী যখন কি করে, পার্শ্বক্ষয় যেহেতু সামান্য চলতে থাকে, নদী একটা অংশে ক্ষয় করে, যেখানে মানে জলটা আঘাত করে, প্রচণ্ড জোরে আঘাত করে, সেখানে ক্ষয় হয়। ঠিক তার বিপরীত দিকে কিন্তু সঞ্চয় হয়। আবার নদীর হচ্ছে যেখানে সঞ্চয়, ঠিক তার উল্টো দিকে যেখানে আবার নদীর হচ্ছে জলটা প্রচণ্ড পরিমাণে আঘাত করে, সেখানে ক্ষয় হচ্ছে, আবার বিপরীত দিকে কিন্তু সঞ্চয় হচ্ছে। নদীর এইভাবে এঁকে বেঁকে প্রবাহিত হওয়ার সময় যেইখানে নদী সঞ্চয় হয়, সেখানকার হচ্ছে নদীর আকৃতিটা উত্তল হয় মানে যেরকম বেরিয়ে থাকে। আর যেখানে হচ্ছে নদীর জলপ্রপাত আঘাত করে, সেখানে কিন্তু ক্ষয় হয়ে নদী কিন্তু মানে বাঁকটা কিন্তু পেছনের দিকে চলে যায়। এবার এখানে ক্ষয় বলতে নদীর পাড় ভাঙন হয়। ঠিক আছে, নদী তো এখানে আর এই বাধাটাকে ক্ষয় করতে পারে না, নদীর পাড়টাকে কিন্তু ক্ষয় করতে থাকে। এবার নদীর পাড় একদিকে ক্ষয় হয় তো আরেকদিকে সঞ্চয় হয়। এইভাবে নদীর পাড় ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে নদী কিন্তু এঁকে বেঁকে এগিয়ে যেতে থাকে। যেখানে ক্ষয় হয় সেখানে অবতল আকৃতির হয়, আর যেখানে হচ্ছে সঞ্চয় হয় সেখানে কিন্তু উত্তল বা গোলাকৃতি কিন্তু হয়ে থাকে। আসলে এই যে নদীকে এরকম যে নদীর গতিপথটাকে, সেটাকে আমরা যে নদী বাঁক, বা এটাকে আমরা আরেকটা ভাষায় বলে থাকি কি, মিয়েন্ডার। অ্যাকচুয়ালি যে নদী বাঁক বা যে মিয়েন্ডার কথাটা বলি, এই শব্দটি এসেছে যে তুরস্কের একটা নদী রয়েছে, সে নদীটার মধ্যে প্রচণ্ড বাঁক রয়েছে, যে নদীটার নাম কি, মিয়েন্ড্রস। এই মিয়েন্ড্রস নদীর নাম অনুসারে পৃথিবীতে যত নদীতে বাঁক দেখা যায়, বা সেই নদীর বাঁকটাকে আমরা বলে থাকি কি, মিয়েন্ডার। মানে নদী বাঁককে ইংলিশে আমরা বলে থাকি মিয়েন্ডার। তাহলে শব্দটা কি এসছে, যে তুরস্কের একটি নদী, এটা কিন্তু তোমাদের ছোট প্রশ্ন আছে যে মিয়েন্ডার শব্দটি কিসের থেকে এসেছে বা কোন নদীর থেকে এসেছে। তুরস্কের একটি বাঁকবহুল নদী যার নাম হচ্ছে মিয়েন্ড্রস, সেই মানে বাঁকবহুল নদী মিয়েন্ড্রস থেকে কিন্তু মিয়েন্ডার শব্দটি এসেছে। এই জন্য পৃথিবীতে যত নদী বাঁক দেখতে পাওয়া যায় নদীর মধ্যে, তাকে আমরা মিয়েন্ডার বলে থাকি। ঠিক আছে, তাহলে দেখে যে নদী এইভাবে এখানে প্রবাহিত হচ্ছে, তাহলে নদীর হচ্ছে, তাহলে আমরা নদী বাঁক হিসাবে কি বলবো, যে নদী সমভূমিতে প্রবাহিত হওয়ার সময় যেহেতু নদী নিম্নক্ষয় করার ক্ষমতা থাকে না, সেই জন্য নদীর গতিপথে যদি কোনো বাধা আসে, সেক্ষেত্রে নদী কিন্তু মানে সেটাকে এড়িয়ে এঁকে বেঁকে কিন্তু প্রবাহিত হতে থাকে। আর জলের আঘাত নদীর পাড়ের যেই অংশে লাগে সেইখানে হচ্ছে ক্ষয় হয়, আর ঠিক বিপরীত পার্শ্বে কিন্তু সেই মানে এই ক্ষয়ীভূত পদার্থগুলো কিন্তু সেখানে জমা হয়। যেখানে ক্ষয় হয় সেখানে অবতল আকৃতির হয়, আর যেখানে সঞ্চয় হয় সেখানে উত্তল বা গোলাকৃতি হতে থাকে। এইভাবে সমভূমিতে নদী যখন অসংখ্য বাঁক নিয়ে এঁকে বেঁকে প্রবাহিত হতে থাকে, তখন সেটাকে বলা হয় নদীবাঁক। আর এই নদীবাঁক শব্দটি কোথার থেকে এসেছে, নদীবাঁক শব্দটি এসেছে তুরস্কের একটি বাঁকবহুল নদী যেটার নাম মিয়েন্ড্রস, সেই শব্দ থেকে কিন্তু মিয়েন্ডার শব্দটি এসেছে। এছাড়া কিন্তু আমাদের ভারতের লখনৌ ও সুলতানপুরের মাঝে যে গোমতী নদী রয়েছে, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এরকম বাঁক কিন্তু দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এটাই গেল হচ্ছে কি, নদী বাঁক। আচ্ছা, আশা করি নদী বাঁক কাকে বলে তোমরা সেটা বুঝতে পেরেছো। এছাড়া কিন্তু হচ্ছে গঙ্গা নদী মুর্শিদাবাদের কাছেও কিন্তু ভাগীরথী নদীর তীরেও কিন্তু এরকম নদী বাঁক কিন্তু দেখতে পাওয়া যায়। ঠিক আছে, বা ভাগীরথী জলঙ্গি নদীতেও কিন্তু নদী বাঁক দেখতে পাওয়া যায়। এই জন্য তোমরা যখন লিখবে প্রত্যেকটা কিন্তু উদাহরণ কিন্তু তোমাদের দিতে, যেমন পলল বেজনের ক্ষেত্রে ভারতের কুশি নদীর কথা বলেছি, তেমনি হচ্ছে দেখো এখানে হচ্ছে গোমতী নদী বা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কাছে ভাগীরথী বা জলঙ্গি নদীর কথা উদাহরণটা কিন্তু তোমাদের দিতে হবে। আচ্ছা, আশা করি নদী বাঁকটা বুঝতে পেরেছো, না বুঝলে আরেকবার দেখে নিও, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। আচ্ছা, লাস্ট ভূমিরূপ দেখো, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এবার হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদটা কি, প্রথমে নামটা শুনেই বুঝতে পারছো, অশ্ব মানে ঘোড়া, খুর মানে ঘোড়ার খুর, আর কৃতি মানে আকৃতি, তার মানে ঘোড়ার খুরের মতো আকৃতিযুক্ত ভূমিরূপকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। নদীর একেবারে মধ্য বা নিম্নগতির মধ্যেই কিন্তু এটা তৈরি হয়। দেখো এই যে নদী এখানে এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, তাই তো, সেটা হচ্ছে মধ্যগতির মধ্যে বা নিম্নগতির মধ্যে। নদী যখন বললাম যে ক্ষয় করার ক্ষমতা সেরকম থাকে না, সামান্য পার্শ্বক্ষয় হতে থাকে, নদী এভাবে এঁকে বেঁকে প্রবাহিত হতে থাকে। প্রবাহিত হওয়ার সময় নদীর মধ্যে দেখো এই যে অবতল বাঁক, এই যে দেখো দুটো যে অবতল ভাগ আর উত্তল ঢাল যে মিডিলে
রয়েছে, এর মধ্যে তো ক্ষয় কার্যটা হতেই থাকে, তাই না? একসময় ক্ষয় হতে হতে এই যে অংশটুকু কিন্তু একেবারে সরু হয়ে যায়। মানে এটা হচ্ছে এই দুই পাশ ক্ষয় হতে হতে এটা কিন্তু এরকম হতে থাকে সমানে, নদীটা কিন্তু এরকম আসতে থাকে, এদিকে ক্ষয় হচ্ছে এদিকেও ক্ষয় হচ্ছে, ক্ষয়ের পরিমাণ বাড়ছে, বাড়তে সরু হয়ে যায় নদী, কিন্তু ক্রমশ এই দুটো সরু হতে হতে কী হয়, এই যে এই পোর্শনটুকু আলাদা হয়ে যায় নদীর থেকে। মানে জিনিসটা ঠিক এরকম হয়, নদীটা ধরো এইভাবে এই যে নদী এইভাবে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, তারপর এই যে নদীর মধ্যে কিছুটা বাঁক সৃষ্টি হলো, এই যে কোনো ধরো বাধা আসার ফলে বাঁক সৃষ্টি হলো, বাঁক সৃষ্টি হওয়ার ফলে নদী কিন্তু একেবারে বেঁকে এই যে এঁকে বেঁকে এইভাবে প্রবাহিত হলো, এই যে এঁকে বেঁকে প্রবাহিত হওয়ার ফলে এখানে ক্ষয়টা হতে 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 একসময় কি হয়, এই যে উত্তল অংশটুকু একসময় কিন্তু আলাদা হয়ে যায়, মানে এই যে ক্ষয় হতে হতে কিন্তু এই জায়গাটুকু কিন্তু জোড়া লেগে একদম কিন্তু আলাদা হয়ে যায়। তাহলে এই জন্য নদী বাঁকের পরবর্তী ভূমিরূপটাই পড়ি কিন্তু আমরা অশ্বক্ষুরাকৃতি হ্রদ, কারণ নদী বাঁকের থেকে কিন্তু অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়। তাহলে কি হয়, এই যে নদীর উত্তল ঢালে সঞ্চয় হতে থাকলে একসময় বাঁকের মধ্যবর্তী অংশটা এদিকে যেমন ক্ষয় হচ্ছে এদিকে তেমন সঞ্চয় হচ্ছে, সঞ্চয় হবার ফলে নদীর একসময় উত্তল ঢালটা কিন্তু এই যে নদীর মানে মেন গতিপথ থেকে কিন্তু আলাদা হয়ে যায়। তখন এই যে আলাদা হয়ে যাওয়ার ফলে যে আকৃতিটা সৃষ্টি হয় সেটা হচ্ছে ঘোড়ার মানে খুরের মতো দেখতে লাগে, এই জন্য সেটাকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তাহলে অশ্বক্ষুরাকৃতি হ্রদের ক্ষেত্রে আমরা কি বলবো, যে নদীর মধ্য ও হচ্ছে নিম্নগতির মধ্যে যেখানে নদী বা বহন বা সঞ্চয় কার্যের চলতে থাকে সেখানে নদী বাঁকের অবতল ঢালের মধ্যে পার্শ্বক্ষয় এবং উত্তল ঢালের মধ্যে যেহেতু সঞ্চয় কাজ চলতে থাকে, ফলে একসময় এই নদী বাঁকের মধ্যবর্তী অংশটা কিন্তু হচ্ছে সংকীর্ণে আস্তে আস্তে কিন্তু যুক্ত হতে থাকে, যুক্ত হয়ে যাওয়ার পর নদী কিন্তু এটা যুক্ত হয়ে যায়, নদী কিন্তু নিজের গতিপথে কিন্তু সোজাভাবে কিন্তু চলতে থাকে। নদী বাঁকটি যেখানে বিচ্ছিন্ন হয়ে গেল, তার মানে এটা একটা সময় নদীর বাঁক ছিল, এই যে দেখো নদীর বাঁকটা এখানে রয়ে গেল আর নদী কিন্তু সোজাভাবে কিন্তু প্রবাহিত হয়ে চলতে থাকলো। তাহলে নদী বাঁকের যে অংশটা বিচ্ছিন্ন হয়ে গেল সেটা দেখতে অনেকটা ঘোড়ার খুরের মতো লাগে, তখন সেই জন্য এইটাকে বলা হয় কি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এখানে কিন্তু জল থাকে আর এটা কিন্তু আলাদা বিচ্ছিন্নভাবে থাকে, আর তার পাশ থেকে নদী কিন্তু আলাদাভাবে কিন্তু প্রবাহিত হয়ে যায়। তাহলে এটাই হলো অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি। মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদীর তীরে কিন্তু এরকম অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখতে পাওয়া যায়। এছাড়া হচ্ছে তোমার মুর্শিদাবাদের মতিঝিলে কিন্তু এরকম অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিন্তু দেখতে পাওয়া যায়। তোমরা কিন্তু উদাহরণগুলো যে বলছো সেগুলো লিখে নিতে পারো, ঠিক আছে? তাহলে এইভাবেই কিন্তু অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়। তোমাদের যখন ভূমিরূপ দেবে প্রত্যেকটা ভূমিরূপ কিন্তু প্রথমে তোমরা কিভাবে লিখবে, প্রথমে লিখবে সংজ্ঞা, তারপর লিখবে সৃষ্টির কারণ, তারপরে লিখবে হচ্ছে উদাহরণ, আর চিত্র কিন্তু মাস্ট, চিত্র না দিলে কিন্তু তোমরা পুরো নাম্বারটা পাবে না। তাহলে এইভাবেই কিন্তু প্রত্যেকটা ভূমিরূপ কিন্তু তোমাদের ব্যাখ্যা করতে হবে। পরের ভিডিওতে আমি হচ্ছে তোমাদের স্বাভাবিক বাঁধ হচ্ছে প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ আর হচ্ছে বদ্বীপ সৃষ্টিটা কিভাবে হয় সেটা আমি আলোচনা করে দেবো। এই জন্য হচ্ছে চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে দেবো যাতে পরবর্তী ভিডিওটা কিন্তু তোমরা পেতে পারো। আশা করি তোমরা অশ্বক্ষুরাকৃতি হ্রদ, পলল বেজনে আর নদীবাঁক বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আরেকবার ভালো করে দেখে নিও, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। এটা যদি তোমরা বুঝে যাও তাহলে দেখবে যে তোমাদের কিন্তু পড়ার ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? পরের ভিডিওতে আমি এই নোটগুলোও দিয়ে দেবো, প্লাস হচ্ছে বাকি ভিডিওগুলো কিন্তু বুঝিয়ে দেবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, একটি লাইক দিও ভিডিওতে, আর একটা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি আবার সেটা আরেকটা ভিডিওতে তোমাদের বুঝিয়ে দেবো।